আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আবার বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবেন। বাঘের বাচ্চার মতো শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মোদি ম্যাজিকে লজ্জাজনক এক হার দেখলেন তিনি। ভরাডুবির পর সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরলেন মাথাটা হেট করেই। ওদিকে ততক্ষণে কমলা রঙে ঢেকে গেছে গোটা পশ্চিমবঙ্গ। 14 বছর ধরে বাংলায় যে তৃণমূলের দাপট চলছিল সেটা যেন ধুলোয় মিশে গেল। 294টি আসনের মধ্যে বিজেপি একাই জিতে নিয়েছে 206টি আসন। অন্যদিকে মমতা বাড়ি ফিরে গেছেন সান্ত্বনা পুরস্কারের মতো 81টি আসন নিয়ে। এমন হার তৃণমূল কংগ্রেসের জীবনে আসবে শুধু মমতা নয়, নামজাদা বিশ্লেষকরাও কল্পনা করেননি। তবে সব হিসাব নিকাশ পাল্টে শেষ হাসি হাসলেন মোদি, হাসলেন শুভেন্দুরা। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে বাংলাদেশের আকাশে কালো মেঘ নাকি ঝলমলে রোদ, এ নিয়েই আজকের অ্যানালাইসিস। সঙ্গে আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচন হয়েছে, বাংলাদেশের মাথা ব্যথা সব রাজ্য নিয়ে নয়, কেবলমাত্র পশ্চিমবঙ্গের দিকেই তাকিয়েছিল বাংলাদেশের মানুষ। কারণ পশ্চিমবঙ্গ থেকে আসাম, আসাম থেকে ত্রিপুরা, বাংলাদেশের চারপাশে এখন গেরুয়া রঙের এক অদৃশ্য দেয়াল। মমতা যে খুব একটা সমীহ করত বাংলাদেশকে তা অবশ্য নয়, কিন্তু বিজেপি বাংলাদেশকে নিয়ে সরাসরি যা মন্তব্য করেছে সেগুলো রীতিমতো লোমহর্ষক। তাই সামনে সীমান্ত আবারও উত্তপ্ত হয়ে ওঠে কিনা সেই শঙ্কা থাকছেই। জয় পরাজয়ের আসন সংখ্যাটা বুঝতে হবে আগে। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল 148টি আসন। বিজেপি স্রেফ হেসে খেলে জিতে গেল। এককভাবেই সরকার গঠন করতে যাচ্ছে তারাই। নির্বাচনে ভোটের হার ছিল 92%-এর বেশি। এত বেশি ভোটার কেন ভোট দিলেন নির্বাচনে, সে প্রশ্ন উঠল। উত্তরে জানা গেল ভোটারদের কেউ কেউ ভয় পেয়েছিলেন ভোট না দিলে হয়তো ভবিষ্যতে কেড়ে নেওয়া হবে ভোটাধিকার কিংবা নাগরিক সকল সুবিধা। বিশেষত সংখ্যালঘু আর বাংলাদেশি শরণার্থীদের এই ভয়টা ছিল সবচেয়ে বেশি। আর সেই ভয় আর ভোটই শেষ পর্যন্ত বিজেপির পক্ষে গিয়ে উল্টে দিল পাশা। অনেকের মনেই প্রশ্ন, কেন হারলেন মমতা? আর এই কেনর উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল একটা নয়, স্তরে স্তরে দিনে দিনে জমা হয়েছে মমতার হারের নানা কারণ। প্রথম স্তর দীর্ঘ শাসনের ক্লান্তি। 15 বছরের শাসনে তৈরি হয় একঘেয়েমি, তার সঙ্গে যোগ হয়েছিল দুর্নীতির অভিযোগ, চাকরির সংকট, আইন শৃঙ্খলার অবনতি। অন্যদিকে তরুণরা চেয়েছিলেন চাকরি কিন্তু পাননি। দ্বিতীয় স্তর ভোটার তালিকার বিতর্ক। নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 91 লাখ নাম কেটে দেয়। বিজেপি বলছে এরা অবৈধ অনুপ্রবেশকারী, তৃণমূল বলছে এরা সংখ্যালঘু ও প্রবাসী শ্রমিক, যাদের কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তৃতীয় স্তর বিজেপির কৌশল, বুথ পর্যায়ের পরিকল্পিত প্রচারণা এবং ভোটার টার্গেটিং। এই মাইক্রো ম্যানেজমেন্টই সমর্থনকে আসনে রূপান্তর করেছে। মোদি নিজেও 22 দিনে 19টি জনসভা করেছেন। হিন্দু একত্রীকরণের রাজনীতিকে রাখা হয়েছে সবার সামনে। মমতার বাংলা পরিচয়ের রাজনীতি এবার আর কাজ করেনি। বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ এখন বিজেপির, উত্তরে ও পূর্ব উত্তরে আসাম বিজেপির, পূর্বে ত্রিপুরাও বিজেপির। বাংলাদেশকে কার্যত 3 দিক থেকে ঘিরে ধরেছে গেরুয়া রাজ্যগুলো। এদিকে বিজেপির বয়ানে বাংলাদেশের নামটা বারবার এসেছে, কিন্তু ভালোভাবে নয়। অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের ফেরত পাঠানোর হুমকিও দেওয়া হয়েছে। ভারতীয় মুসলমানদেরও অনেক ক্ষেত্রে বাংলাদেশি আখ্যা দেওয়া হয়েছে। সীমান্তে ইতিমধ্যে শত শত পুশব্যাকের ঘটনা ঘটেছে। প্রশ্নটা তাই স্বাভাবিক, পশ্চিমবঙ্গে বিজেপির আমলে এই পুশব্যাক কি আরও বাড়বে? বাংলাদেশকে কি আরও মানুষের বোঝা বইতে হবে? রোহিঙ্গার পর আরেকটা ঢল। কিছু মহল থেকে সরাসরি বাংলাদেশ দখলের কথা আগেও বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সরাসরি সামরিক আগ্রাসন বাস্তবসম্মত নয়। বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, জাতিসংঘের সদস্য, আন্তর্জাতিক পরিণতিও থাকবে। এসব নরম চাপের কথা আলাদা, কিন্তু পানি, বাণিজ্য, ট্রানজিট এই তিনটায় ভারতের সরাসরি হাত আছে। সিএএ বাস্তবায়নের ক্ষেত্রে বিজেপির পশ্চিমবঙ্গ সরকার এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে পারে। এর মানে
সীমান্তের ওপারে যাদের বাংলাদেশি বলা হবে তারা সরাসরি চলে আসবেন এপারে। দখলের আশঙ্কা অতিরঞ্জিত হলেও চাপের বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই বলে মত বিশ্লেষকদের। প্রথমত কূটনীতি। পশ্চিমবঙ্গের নতুন সরকারের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখা দরকার। মূলনীতি নয়াদিল্লিতে তৈরি হলেও সীমান্ত ব্যবস্থাপনা ও বাণিজ্যে রাজ্য সরকারের প্রভাব বাস্তবসম্মত। দ্বিতীয়ত পুশব্যাক মোকাবেলায় আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করতে হবে। জাতিসংঘ, ওআইসি এই জায়গাগুলোতে সরব থাকতে হবে। তৃতীয়ত নিজের ঘর গোছানো। পুশব্যাকে যারা আসছেন তাদের যাচাই বাছাইয়ের একটা কাঠামো দরকার। রোহিঙ্গার মতো পরিস্থিতি এড়াতে হলে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। সবচেয়ে বড় কথা আতঙ্ক নয়, সতর্কতা। ভূরাজনীতির এই বদলটা বাংলাদেশকে বুঝতে হবে শান্ত মাথায়। চারদিকে গেরুয়া দেয়াল উঠলেও সমাধানের দরজাটা কূটনীতিরই। ইতোমধ্যে বিএনপি সরকারের সঙ্গেও ভারত বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে বলে মনে হচ্ছে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে, তেল আসছে, সাথে আসছে প্রয়োজনীয় জিনিসপত্র। শেষ পর্যন্ত এমন পরিস্থিতি জারি থাকবে দুই দেশের মধ্যে, এমন প্রত্যাশা সচেতন মহলের।